ডোনাল্ড লু তিনি স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক। তিনি একই সঙ্গে দিল্লি এবং ঢাকা সফর শুরু করতে যাচ্ছেন। প্রকাশ্যে যদি উপরে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির সচ্ছলতা বাড়ানোর জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ব্যাপারে কিভাবে যুক্তরাষ্ট্র হেল্প করতে পারে, এইসব ব্যাপারে তারা খোঁজ নিতে যাচ্ছে। আসিফ মাহমুদ তিনি একজন ছাত্রনেতা, সমন্বয়ক। তিনি বলছেন যে ভারতের সাথে চোখ রেখে কথা বলতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে, তার আমি কোনো অর্থ খুঁজে পাই না, যেটা আগের সরকার নতজানু করেছে। ডোনাল্ড লু তিনি স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক। তিনি একই সঙ্গে দিল্লি এবং ঢাকা সফর শুরু করতে যাচ্ছেন। তার সফরে নতুন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হেল্প করতে চায় অর্থনৈতিকভাবে। তো এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? জি, ধন্যবাদ। দেখুন, এখানে দুটো প্রশ্ন, সম্পূর্ণ দুই ইস্যুতে। তো প্রথম ইস্যুটাতে আমি সামান্য একটু কথা বলি, তাহলে খুব কম করে, যে প্রাইস গাউজিং এর যে ব্যাপারটা, দাম বাড়িয়ে দেওয়া অন্যায়ভাবে, সেটা মুক্ত অর্থনীতিতে জিনিসটাকে সরকারের কিছু কিছু কন্ট্রোল থাকে। কমলা হ্যারিস যেটা চাচ্ছেন, তিনি চাচ্ছেন একটা কমিশন তৈরি করে জিনিসটাকে একটু ওভারসাইট রাখতে, যাতে অন্যায়ভাবে দাম অসম্ভব বাড়িয়ে দেওয়া না যায়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের কিছু রোল থাকে। যেমন আমরা যখন গ্যাসোলিন কিনি, মানে ট্যাক্স আর কি, পেট্রোলিয়াম, সেখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স থাকে। ফেডারেল ট্যাক্স থাকে, স্টেট ট্যাক্স থাকে, লোকাল ট্যাক্স থাকে। তো সেখানে যদি ফেডারেল ট্যাক্সের পরিমাণটা একটু কমিয়ে দেয়, তাহলে মানুষের জন্য স্বস্তি হবে। নানান ধরনের উদ্যোগ তিনি নেবেন, সেটি মূল কথা। কারণ তিনি বুঝতে পেরেছেন যে মুদ্রাস্ফীতির কারণে যে মূল্য বৃদ্ধি, এতে মানুষের ত্রাহি অবস্থা, এটা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা তিনি অ্যাড্রেস করতে চান। সেটার অনেক মেকানিজম কি, ডিটেলটা কি হবে আমরা নয় পরে দেখব। বাংলাদেশের প্রসঙ্গে যে ডোনাল্ড লু যাচ্ছেন, এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। এর কারণ হচ্ছে, প্রকাশ্যে যদি উপরে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির সচ্ছলতা বাড়ানোর জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ব্যাপারে কিভাবে যুক্তরাষ্ট্র হেল্প করতে পারে, এইসব ব্যাপারে তারা খোঁজ নিতে যাচ্ছে। এবং তারা আগেবার ইন্ডিয়া যাচ্ছেন তিনি, তাই না? ইন্ডিয়া অলরেডি চলে গিয়েছেন, 4-5 দিন থাকবেন। ইন্ডিয়া গিয়েও মূলত তিনি কিন্তু কাজ করবেন ইন্দো প্যাসিফিক নিয়ে। ইন্দো প্যাসিফিক রিজিয়নে সেখানের যে নিরাপত্তা ইস্যু নিয়ে ইন্ডিয়ার সাথে কথা বলবেন বেশি। সেখানে চীনকে কিভাবে মোকাবেলা করা যায়, চীনের অনেকগুলো ব্যাড অ্যাক্টর আছে, তো সেটাকে এটা কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে প্রকাশ্যে তারা বলছে এটা করবে। কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বর্তমানে একটা লগার হেড সিচুয়েশন তৈরি হয়েছে, খুব মুখোমুখি অবস্থান, এবং সেটা আমেরিকার জন্য খুব স্বস্তিকর না। আমেরিকা চায় জিনিসটা আরো ভালো হোক। আমার ব্যক্তিগত ধারণা, সেই ব্যাপারটা তো তিনি একটা দুতিয়ালি করবেন, কিভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে এই ইস্যুগুলি নিয়ে আসা যায় এবং কিভাবে তাদেরকে একটা ডায়লগে অবতীর্ণ করানো যায়। আপনি জানেন, বাংলাদেশের প্রফেসর ইউনুস তিনি যুক্তরাষ্ট্রে যখন আসবেন এই মাসেই, তখন তিনি মোদির সাথে কথা বলার জন্য সাইডলাইনে অনুরোধ করেছেন, কিন্তু তারা এখন এটার উত্তর দেয়নি। এটা উত্তর দেয়নি, এটা হয়তো দিবে ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত একটু দেখাচ্ছে যে আমরা বাংলাদেশ কত গুরুত্ব দেই না, এটা প্রকাশ্যে এটা দেখাচ্ছে চাচ্ছে আর কি। কিন্তু আমার মনে হয় এই যে কমপ্লেক্স সিচুয়েশন বাংলাদেশে, এটার ব্যাপারেও যুক্তরাষ্ট্র চাইবে যে কিভাবে ইস্যুটাকে একটু স্মুদেন আউট করা যায়। এটা আমার টেক। এবং তারা যুক্তরাষ্ট্র বলবে, শেখ হাসিনার যে লাস্ট ইলেকশনটা যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছিল যে শেখ হাসিনাকে একটু চেপে ধরতে, ইন্ডিয়ার জন্য পারে নাই, যার জন্য সে ডামি ইলেকশনটা করে শেখ হাসিনা পার পেয়ে যায়। তো যুক্তরাষ্ট্র যেটা গিয়ে বলবে, ইলেকশনটা তো আসলে ভালো ছিল না, তোমরা সব মিলিয়ে শেখ হাসিনাকে ইন্ডিয়া এতটা সাপোর্ট করার কোনো কারণ আর আমি দেখি না। এখন তোমরা বরং গেট ওভার দিস সিচুয়েশন এবং মুভ অন, এটা বলবে। এরকম বলতে পারে বলে আপনার ধারণা? তাই আমার ধারণা, এটা আমার ধারণা। ওকে, থ্যাংক ইউ। আমি যাব ডক্টর মোস্তফা সরওয়ার। দেখেন, এখানে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি একজন ছাত্রনেতা, সমন্বয়ক। তিনি বলছেন যে ভারতের সাথে চোখ রেখে কথা বলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে ডিল করার ক্ষেত্রে কিভাবে এই ডিল করছে, যেভাবে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অনেকেই বলছে যে একটু ইম্যাচিউর হয়ে যাচ্ছে, এরকম জায়গাগুলো আপনি কিভাবে দেখবেন? না, আমি মনে করছি না এটা ইম্যাচিউর।
তারা যেটা করছে সেভাবেই তো করতে হবে, কারণ প্রত্যেকেরই তো একটা মর্যাদা আছে। বাংলাদেশ সোভরেন কান্ট্রি, সেখানে নতজানু পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে তার আমি কোনো অর্থ খুঁজে পাই না, যেটা আগের সরকার নতজানু করেছে। আপনি আপনি লক্ষ্য করে দেখুন যে যে করিডোর দিয়েছে, আর আমরা আমাদের যে ভুটান এবং নেপালের যে মালামাল আমাদের মংলা বন্দরে রিলিজ হয়, সেটাকে আমাদেরকে আবার সেটাকে দিয়ে দিতে হয় আমাদের বর্ডারে, উত্তরবঙ্গে আমাদের বর্ডারে, ভারত বর্ডারে দিতে হয়। আমাদের আমাদের ট্রাক যেতে দেয় না। এই যে আমরা ট্রানজিট দিয়েছি, আমরা করিডোর দিয়েছি, কিন্তু আমাদেরকে ট্রানজিট দেয় না। এই যে যে এগুলো নতজানু পররাষ্ট্রনীতি। তারপরে দেখুন, এই যে তিস্তা নদীর ব্যাপারে কোনো কিছু করতে পারিনি, সব জায়গায় এর প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল একটা নতজানু সরকার। বর্তমানে যেটা এই মানে আসিফ বলেছে, আমি সেটাকে খুব সাধুবাদ দিচ্ছি, কারণ আমাদের যে দাবিগুলো, আমরা ভারতের সঙ্গে ঝগড়া করার কোনো কারণ নেই, কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে হবে যে দিস ইজ মানে আই অ্যাম এ সোভরেন কান্ট্রি, আমি তোমার জি হুজুর নতজানু দেশ নই। এই জিনিসটা যে এরা দিয়েছে, সেটাই হয়তো ভারতের বর্তমানে খুব খারাপ লাগছে, কারণ ওরা তো অভ্যস্ত যে অনেকটা মুনিবের মতো ওদের একটা ভাব ছিল, হ্যাঁ, যে নতজানু সরকার আসে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে মানে ওবায়দুল কাদের ভারত থেকে ফিরে এসে বলছে যে হ্যাঁ, আমরা এই ক্ষমতায় থাকবো, ভারতের সঙ্গে কথা হয়ে গেছে ইত্যাদি। আমি প্যারাফ্রেজ করলাম। এগুলো হলো নতজানু ছিল, একটা তার দাসত্বের ভাব ছিল। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট, ইউনুসের গভর্নমেন্ট, ইজ নট গোনা বি লাইক দ্যাট। এবং আমার যেন মনে হয় যে এই ব্যবহারটাই যেহেতু ভারত প্রত্যাশা করেনি, 16 বছর ধরে ওদের যে প্র্যাকটিস, যেটা তারা সবসময় পেয়ে আসছে, সেটা হঠাৎ চলে গেছে। এটা তো খারাপ লাগে। আপনি যদি 16 বছর ধরে একটা বিরাট বস, হ্যাঁ, আপনার একজন চামচা পাশে, হঠাৎ করে দেখা গেল যে সে আর চামচা নয়, সে আপনাকে চ্যালেঞ্জ করছে, তখন তো আপনার খারাপ লাগবে। সেইটাই ভারতের একটা মানসিক প্রবলেম আছে, এবং এই মানসিক রোগের আমার মনে হয় চিকিৎসার জন্যই ডোনাল্ড লু এবারে ট্রিপ করছেন, যে ওদের মানসিকভাবে কোনো কিছু ঠিক করে যে না, তোমার ওই মাতব্বরি চলবে না। হ্যাঁ, মানে আপনি বলছেন যে ডোনাল্ড এর একটা কারণ হতে পারে বাংলাদেশকে তার নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের করা, এরকম হতে পারে? নো, নট দ্যাট। সেটা বাংলাদেশই করবে। ওটা 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 ডোনাল্ড লু করার কি? হ্যাঁ, বাংলাদেশের বর্তমান সরকার ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা কাউকে মানে তোয়াক্কা করে না, কাজে ওটা বাংলাদেশের ব্যাপার। কিন্তু ডোনাল্ড লু সে হয়তো ভারতকে বোঝাবার চেষ্টা করবে যে তুমি 16 বছর ধরে যে এনজয় করেছো, সেটা আর চলবে না, সেটা হয়তো ওরা করতে চাচ্ছে না। কাজে তুমি তোমার মাথাটা ঠান্ডা করে ঠিক রকম আসো, এবং দুটো সোভরেন কান্ট্রি, তাদেরকে অন ইকুয়াল ফুটিং এ একজনের সঙ্গে একজনের ব্যবহার করতে হবে। এবং তাতে মানে ডোনাল্ড আরেকটা বিরাট ব্যাপার যে কোয়াড, যেটা ওদের সঙ্গে যেটা অ্যালায়েন্স, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং আমেরিকা, ওটাকে আরো তারা শক্তিশালী করার চেষ্টা করবে। কিন্তু ওটা শক্তিশালী করতে হলে যদি বাংলাদেশকেও সাথে আনা যায়, হ্যাঁ, অ্যাজ এ ইকুয়াল পার্টনার, তাহলে তো সেটা অনেক মঙ্গলজনক ব্যাপার। কাজে মার্কিন পররাষ্ট্রনীতির মাল্টি ফ্যাসেটেড আসপেক্ট রয়েছে, এবং সেগুলো তারা সবগুলোই করবে। আরেকটা জিনিস যে দেখুন, ডেলিগেশনের মধ্যে কিন্তু যারা গেছে, তার মধ্যে বিজনেস, ট্রেড, এ ধরনের যারা আমেরিকান অফিসিয়ালরা তারা গেছে, তার অর্থ বাংলাদেশ নিশ্চয়ই তাদেরকে রিকোয়েস্ট করবে যে কাপড় রপ্তানির ব্যাপারে, যে পোশাক রপ্তানির ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে, যে আগে যেটা একটা ফেভার্ড নেশন হিসেবে যে এটা পেত, সেটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করবে। এবং আমার যেন মনে হয় মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসার আগে, আমি আজকে একটা ফোরকাস্ট করব, উনি আমেরিকাতে আসার আগে কিন্তু উনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন, এবং ওই চুপ্পুকে বন্দি করা হবে এবং তাকে উৎখাত করা হবে। মানে উৎখাত মানে তাকে মানে বলবে যে ইউ আর আউট, এবং তার ক্রিমিনাল কেসে তাকে করবে, যেটা তার সত্যিকার প্রাপ্য। এবং উনি যখন আসবেন, তখন উনি আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে ওনার মর্যাদা এবং ওনাকে যে এরা করবে, স্বাগতম জানাবে, আমি তার জন্য ওয়েট করছি। কিন্তু আমি একটা অ্যাড করব, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডিক ডারবানের এখানে আমি একটু জানতে চাইবো, এই যে আপনি আমাকে মানে 30 সেকেন্ডস দেন। ডিক ডারবানের যে কালকের বক্তৃতা ছিল সেনেটে, উনি বিরাট অংশ সময় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, উনি তাকে বাংলাদেশের জন্যই নাই,
উনি বিশ্বের জন্য বলছেন যে ওনার ক্ষুদ্র ঋণ কি করেছে। উনি উগান্ডার এক্সাম্পল দিয়েছেন ওখানে ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। কাজে এ থেকেই বোঝা যাচ্ছে যে এই যে আসবেন মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রেসিডেন্ট ইউনূস হিসেবে আসবেন, এর জন্য যুক্তরাষ্ট্রের যে মানসিকতা তৈরি করা সেটা হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ প্রফেসর সারোয়ার। কিন্তু আপনি কি এর সোর্স দিতে পারবেন যে আপনি এটা কোত্থেকে জানতে পেরেছেন, নাকি একান্ত অনুমান আপনার যে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হচ্ছেন? মানে এটা শুধু আমার অনুমান নয়, এই অনুমানের ভিত্তি রয়েছে। আমি সেটা বলছি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনি লক্ষ্য করেছেন যে পত্রিকাতে একটা নিউজ উঠলো গতকাল, পরশুদিন একটা খবর উঠলো যে চুপ্পু কোথায় কোথায় ক্রাইম করেছে। তার যে রেসিডেন্সি আছে দুবাইয়ে, তার রেসিডেন্সি আছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়াতে তার বাড়ি আছে, এই খবরগুলো উঠলো। কিন্তু লক্ষ্য করে দেখুন খবরগুলো কিন্তু সব পত্রিকাতে এক, কোন পত্রিকা বলে নাই যে আমার সাংবাদিকের করা। তার অর্থ কোথা থেকে এটা আসছে? ওকে, আপনাকে ধন্যবাদ প্রফেসর সারোয়ার। আমি সঙ্গে আরেকটা অ্যাড করব। ওই দিনই ওই খবরটা যখন বের হলো, তারপর পরই জেনারেল ওয়াকারুজ্জামান হি ওয়েন্ট টু দি মানে এবং গিয়ে দেখা করেছে। তার অর্থ ওই দেখা করার খবরটা কিন্তু পুরো বের হয় না। কিন্তু আমার স্পেকুলেশন যে ঘটনা ঘটে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর খালিকুজ্জামানকে সময় কম দিচ্ছি, কিন্তু তার কাছে জানতে চাবো, কিছু সময় আছে যেহেতু হাতে, যে আপনি সবশেষ কি বলবেন? শেষ করতে চাই। শেষ করতে যদি চান তাহলে আমি যেটা মনে করি যে বাংলাদেশের আসিফ মানে মাহমুদ, ওনার বয়স কম হতে পারে, আমার দৃষ্টিতে উনি যে কথাটা বলেছে ভারতের ব্যাপারে, এটা তার ব্যক্তিগত কথা না। এখানে হচ্ছে যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী, তাদের যে মনোভাবটা ভারতের ব্যাপারে, সেটার প্রতিফলন তিনি ঘটিয়েছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমেরিকাতে একটা কনোটেশন আছে যে আপনি যখন কোনো কিছু আমাকে বলতে চান, ইউ লুক ইনটু মাই আইজ এন্ড সে দিস, এটা আমি খারাপ অর্থে দেখছি না। আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনি যখন কোনো অপরাধ করেন, কোনো অন্যায় করেন, তখনই মাটির দিকে তাকিয়ে আপনি কথা বলবেন। আদারওয়াইজ আপনি একটা স্বাধীন দেশ, আপনার সাইজ ছোট হতে পারে, আপনাকে অবশ্যই ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। এবং এখানে আমরা সারোয়ার যেটা বললো, এটা আমরা মোটেও মিন করি না যে ভারতের সাথে ঝগড়া করতে হবে পায়ে পড়ে। আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা একটা স্বাধীন, সার্বভৌম, সম্মানিত জাতি, এবং তোমাদের সাথে সমতার ভিত্তিতে এবং রেসপেক্টের ভিত্তিতে আমাদের সমস্ত লেনদেন হবে। এটা আমি খুবই পজিটিভ মনে করি, এবং এটা হোক, এটা আমি চাই। যে কারণে বাংলাদেশ সম্মান পাওয়ার যোগ্য, একই কারণে ভারতও সম্মান পাওয়ার যোগ্য। সেটাই তো আমি বললাম, আমরা তো তাদেরকে অসম্মান কখনোই করি না, কিন্তু আমাদেরকে যোগ্য সম্মানটা যেন তারা দেয়। প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।